আর এটা কারা যাবে জানেন? যারা ওই যে দিল্লি না ঢাকা, যারা ভারত বয়কট করতে চায়, ভারত দখল করতে চায়, সেভেন সিটা খাইতে চায়, দিল্লি দখল করতে চায়, অমিত শাহকে গালাগালি করে, নরেন্দ্র মোদীকে গালাগালি করে, শুভেন্দু অধিকারে গালাগালি করে, তারাই কিন্তু আগে যাবে এবং যাচ্ছে। আপনি চেহারাগুলো দেখেছেন আজকের ভিডিও? এই যে ভিসা সেন্টারগুলোতে চেহারাগুলো দেখেছেন? হিন্দু কয়জন আর মুসলমান কয়জন? আমি তো ভেবেছিলাম শুধু আমার মতো ভারতের দালাল ছাড়া কেউ ভিসা কেন্দ্রে যাবে না, কিন্তু ও মা, একদিনে 1,13,039 জন বাংলাদেশে যে কোনো সময়ের যে এটা ব্রেক করে ফেলেছে। এবং এটা কালকেও তাই দেখবেন, পরশু দিনও তাই দেখবেন, বরং দেখবেন যে এটা বাড়তেই থাকবে আর কমবে না। খুব মজার না? ভারত এই জন্যে এগুলো চালু করেছে যে ব্যবসায়ী বিড়ালের উপরে রাগ করে ভাত খাওয়া বন্ধ করবে না। বুঝতে পারছেন? বউয়ের সাথে রাগ করে যদি আপনি ঘরে ভাত না খান, তাহলে আপনার পয়সা খরচ করে খাইতে হবে। ঠিক আছে? তো নিজের চাউল নিজের ডাউল ঘরে থাকতে, নিজের ঘর, তো আপনি খাবেন না কেন? তো ভারত চিন্তা করলো যে আর বসে থেকে লাভ নাই, পাকিস্তান আর তুরস্ককে আর সুযোগ দেওয়া যাবে না। তাই ভারত এই চালাকিটা করলো। চালাকি না, কূটনীতি। দেখলো যে না, গোসা করলে ভারতের লস, তাই এটা নিয়ে নিছে। এখন আপনি গালাগালি দিতে থাকেন, ভারতের গালাগালি দেন, এই তোরা তো আমাদের ভিসা নাতে উপায় ছিল না, আপনি না যায় থাকেন তো দেখি, ভারতে তো উপায় নাই আপনাদের ভাষায়, তা আপনারা যায়েন না, তাইলে না বুঝতাম, তাইলে না বুঝতাম। দোস্তি না ছুটে, দুশ্মনী না টুটে। ভারত ছাড়া আসলে আমাদের কোনো উপায় নেই। চিকিৎসাই বলেন, ব্যবসা বলেন, এমনকি রাজনীতি বলেন, ভারতের উপর অনেক কিছুই নির্ভরশীল। বাংলাদেশের 80% অর্থনীতি, রাজনীতি, স্থিতিশীলতা, ব্যবসা বাণিজ্য, চিকিৎসা 80% ভারতের উপর নির্ভরশীল। বিশ্বাস নয় বন্ধ করে দেখেন, আপনারা জানেন না। যারা বলতেছেন ভারত বয়কট করবেন, জানেন না, না যায় দেখান, গুসাটা একটু করেন। তবে আমার ভাবির পোলারা যে এত ইন্ডিয়া বয়কট আন্দোলন করলো, তাদের আন্দোলনটা মাঠে মারা গেল। এই যে ইলিয়াস, সাংঘাতিক ইলিয়াস, পাকি বীজ, স্বঘোষিত পাকি বীজ, পি পজিটিভ যার রক্ত, এ এত চিকরা চিকরি করলো। ওই যে গালফুল আমতারেক, রাশেদ শিবির এখন বিএনপি করে, তারপরে ভিপি নূর কত চিকরা চিকরি করলো গণরিয়া পরিষদ নামে, চিঙ্কু বামেরা কতই না বললো ভারত বয়কট, ভারত বয়কট, কাজ হইল না। মোল্লারা কত ওয়াজ করলো, কাজ হইল না, শেষে ভারতেই যাওয়া শুরু করলো। উপায় নাই, এদের টাকা গেল না। দেখলাম টাকলা ফোয়া দাবার কইছে যাই ঘটুক সে ভারতে যাবে না। যাও না, তোমার যাইতে বলছে কারা? তোরা যাই, তোরা ভিসা দিলে না তুই যাবি। ঠিক আছে? তো এই ভারত ছাড়া আমাদের কোনো উপায় নাই। আর ভারত বিড়ালের উপরে গুসা করে ভাত খাওয়া বাদ দিবে না। তাই ভারত ভিসা দিয়েছে এবং আরও সুযোগ সুবিধাও দেবে। ভারত কিন্তু তার তার যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেটা থেকে সে বিরত থাকবে না। সে একই সাথে দুই কাজ করে যাবে। পাকিস্তান তো মনে করেছে যে একচেটিয়া ব্যবসা করে যাবে বাংলাদেশের সাথে, পাট নিয়ে চলে যাবে, কাজ হয় নাই। পাটের দাম বাড়াই দিছি। ঠিক আছে না? এমন রাজনীতি করেছি। পাকিস্তানের কি প্ল্যান ছিল জানেন? ওই যে জাহাজে ভরে ভরে পাট নিয়ে চলে যাবে। কিন্তু আমরাও এমন চালাকি খাটিয়েছি, বিশেষ করে আমি, এটার উদ্যোক্তা আমি, যে বাংলাদেশের সাথে পাটের দাম বাড়ে। এই বছর যারা পাটের দাম পাইছেন, এটা কিন্তু আমার কারণে, আপনারা জানেন না। আজকে ফট করে বলে দিলাম, মনে করছে বলে। পাটের দাম কিন্তু আমি বাড়াইছি, নাহলে এই পাকিস্তানিরা আপনাদের পাট ওই চামড়া মতো কম দামে নিয়ে ভাগতো, সেটা বন্ধ করিয়েছি। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। ভারত খুব পরিকল্পিতভাবে এগোচ্ছে। আপনি যদি মনে করেন ভারত ভুলে গেছে, ভুল হবে। হাতি কখনো ভুলে না তার শত্রুকে। এইখানে যে পেয়ারা পাকিস্তানিরা ক্ষমতায়, এইখানে যে ভারত বিরোধী শক্তিরা ঘাঁটি করতেছে, এইখানে যে ভারতকে কুক্ষিগত করার জন্যে, বাংলাদেশের মানুষকে উস্কিয়ে দেওয়ার জন্যে কোনো কোনো দেশের গোয়েন্দা সংস্থারা সরাসরি বসে কাজ করে, এটা ভারত জানে, খুব ভালো করেই জানে, জেনে বুঝে এগুলো করতেছে। তো ওই যে কোনো সন্দেহ নাই, বড় বড় মাথায় ছোট ছোট জিনিস ঢুকে না, তেমনি আমাদের মতো ছোট ছোট মাথায় বড় বড় জিনিস ঢুকবে না। তারা সুদূর প্রসারী পরিকল্পনা করে এটা করেছে। বরং এখন দেখবেন কিছু কিছু পাকিস্তান, মানে পাকিস্তানের এজেন্টরা ভারতে গিয়ে এমন ঝামেলা করবে যাতে ভারত ও বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক আরও অবনতি ঘটে। কিন্তু আমি তাদের বলে দিতে চাই, বাংলাদেশের মানুষ ভারতে যাবেই। না যায় তাদের উপায় নেই, কোনো উপায় নেই। পড়শির সাথে ফষ্টি কাটে না। ওই যে বিএনপির কোন নেতা বলছে না সংসদে দাঁড়িয়ে, ওটা আমি বললে তো দোষ হয়ে যাইতো, আর আওয়ামী লীগ বললে তো একেবারে মানে ছি ছি, রব পড়ে যেত।
তিনি বলেছেন যে ভারত বাংলাদেশের সাথে স্বামী স্ত্রীর এরকম স্বামী স্ত্রীর সম্পর্ক যে তাদের মধ্যে কখনো ডিভোর্স হবে না। মানে আওয়ামী লীগের সাথে এক কদম আগে বলে দিছে, তারপরেও দেখেন এটা নিয়ে কোনো সমালোচনা নেই, কিন্তু কথাটা সত্য। বাংলাদেশ ভারতের সাথে সম্পর্কটা এরকমই যে তারা যদি স্বামী স্ত্রী হয় ডিভোর্স করা যাবে না, এরকম একটা সম্পর্ক, এরকম স্বামী স্ত্রী সম্পর্ক। তার মানে কি, যেটা আমি বলেছি, ভারত বাংলাদেশ পরস্পরের স্বার্থ, একে অপরের সাথে সম্পৃক্ততা রয়েছে এবং অবিচ্ছেদ্য, উভয়েরই স্বার্থ অবিচ্ছেদ্য। সীমান্ত যেমন অবিচ্ছেদ্য, তেমনি স্বার্থগুলো তাদের অবিচ্ছেদ্য। ভারত ছাড়া আমরা চলতে পারবো না, তেমনি ভারতও বাংলাদেশকে গুরুত্ব দিতে হবে, দিচ্ছে, তার জন্যই তো এত কিছু করতেছে ভারত। নইলে এই দেশের গুরুত্ব না দিলে ভিসাই কেন দিবে? সীমান্তে কাঁটাতারে বেড়া দেওয়ার বদলে তারা এখন পুশিন তারা বন্ধ করে দিচ্ছে কেন? কারণ তারা এই দেশের সাথে সম্পর্ক ভালো চায়। 1 কোটি থেকে 1.5 কোটি ভারত বিরোধী, হিন্দু বিরোধী বিনা ভিসায় অনুপ্রবেশ করে ভারতে থাকার পরেও ভারত শক্ত ঝুঁকি নেয় না। কেন নেয় না? প্রতিপক্ষকে তারা সুযোগ, প্রতিপক্ষ মানে বিদেশি যে সকল শক্তি ভারতের বিরুদ্ধে, তাদের সুযোগ করে দিতে চায় না। আর ভারত যে ভিসাটা দিয়েছে পরিকল্পিতভাবে, এবং আরো সুবিধা দিবে সামনে ভারত বাংলাদেশকে, এটাও পরিকল্পিত। কারণ ভারতের হিসাব, ভারতের যে বললাম বড় মাথায় যেমন ছোট জিনিস ধরে না, তেমনি আমাদের মতো ছোট মাথায় বড় বড় জিনিস ধরবে না, কারণ এটা তাদের সুদূর প্রসারের পরিকল্পনা। তারপরে আবার জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন ডিসেম্বরে ফিরতেছি। এতদিন কিন্তু তিনি বলেন নাই যে বলছেন আমি ফিরবো, যে কোনো সময় ফিরবো, কিন্তু তিনি ডেট দিয়ে দিয়েছেন। এই ডেট দেওয়াটা এটা কিন্তু একটা সাইন, এটা কিন্তু একটা নির্দেশনা। ডিসেম্বরে ফিরতেছি, এটা কাউকে চ্যালেঞ্জ করা, এটা বর্তমান এই মুসলেকা সরকারকে চ্যালেঞ্জ করা, পাশাপাশি কর্মীদের সচেতন করা, কর্মীদের টনিক হিসেবে এই কথাটা কাজ করবে আওয়ামী লীগের কর্মীদের। আর ইতিমধ্যে জেনে গেছেন যে বিদেশি কিছু কূটনীতিবিদ এবং কিছু রাজনীতিবিদ তারা বলে ফেলেছে যে শেখ হাসিনাকে তারা এবং তার পরিবারকে তারা ক্ষমতায় দেখতে চান না। তার মানে কি? মানে তারা যে এই দেশের রেজিম চেঞ্জ করেছেন এটা কিন্তু এখন স্পষ্ট, তারা নিজেরাই স্বীকার করে ফেলেছেন। এর আগে তাদের দেশের প্রেসিডেন্ট বলে ফেলেছিল $29 মিলিয়ন। তারপরে একজন বললেন, এখন বলতেছেন যে তারা শেখ হাসিনার পরিবার এবং শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চান না। দেখা যাক ঠেকায় রাখতে পারে কিনা, দেখা যাক বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় আসা ঠেকায় রাখতে পারে কিনা, দেখা যাক শেখ হাসিনা বা তার সন্তানকে ক্ষমতায় আসতে তারা ঠেকায় রাখতে পারে কিনা, দেখা যাক। তারা চেষ্টা করেছে, ৭১ মুক্তিযুদ্ধ বিরোধিতা করেছে, বঙ্গবন্ধুকে ৭৫ মেরে ফেলেছে, কিন্তু তারপরেও কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, বঙ্গবন্ধুর সন্তান ক্ষমতায় এসেছে, আবারও শেখ হাসিনার সন্তান ক্ষমতায় আসবে। বাংলাদেশের মানুষ যা চাইবে, তার বিদেশি এই পরাশক্তিরা যেমন তারা যা চায় তা করে ফেলে অন্যায়ভাবে, তেমনি বাংলাদেশের জনগণও কিন্তু বসে থাকবে না। তারা যা চায়, তা যা ভাবে তাও কিন্তু তারা করবে, যা তাদের অধিকার তারা আদায় করে ছাড়বে। ওই মোল্লার মিলিটারির ডর দেখিয়ে পরাশক্তিগুলো মোল্লার মিলিটারি ডর দেখে খুব বেশি দিন আর দাবিয়ে রাখতে পারবে না বাংলাদেশের জনগণকে, মুক্তিযুদ্ধের পক্ষের জনগণকে। হয়তো চরম মূল্য দিতে হচ্ছে, আরও ভবিষ্যতে আরও চরম মূল্য দিতে হতে পারে, সেটা আলাদা কথা। সম্ভবত আজকে খেলা চলতেছে, তাও আবার ব্রাজিলের খেলা। এখন ব্রাজিলের লোকজন আমাকে আবার ষড়যন্ত্রকারী না বললে হয়, যে এই খেলার সময় কেন সে লাইভ দেওয়া শুরু করলো। তার জন্যই সম্ভবত লাইভ আমার দর্শক সংখ্যা কম, মাত্র কত 180 নাকি 180 নাকি 90 না, বুঝতে পারতেছি না। দেখি এখন বুঝতে পারছেন তো যে ভারত কেন বাংলাদেশকে ভিসা দিচ্ছে, কেন সুসম্পর্ক করছে? কারণ শুধু ভিসা ফিতেই প্রায় 16 কোটি টাকা পেয়েছে, প্রসেসিং ফিতেই। তাহলে ভারতে প্রতিদিন কত আয় হবে? ভিসা প্রসেসিংয়ে যদি 16 কোটি আয় হয় পার ডে, তাহলে পার ডে এই মানুষগুলো, অর্ধেক লোক যদি ভিসা পায়, প্রতিদিন কত খরচ, কত আয় ভারতের? আমি আবারও বলছি, বাংলাদেশের বাজেটের অর্ধেকেরও বেশি এই বছর চলে যাবে। এমন কি হতে পারে যে বাজেটের আমাদের যে 7 লক্ষ কোটি টাকা, তার সমপরিমাণ চলে যেতে পারে এক বছরে বাংলাদেশের টাকা। তো ভারত কেন বিড়ালের উপরে রাগ করে মাছ খাওয়া বাদ দিবে, ভাত খাওয়া বাদ দিচ্ছে না? এটাই স্বাভাবিক। ব্যবসার উপরে তো কোনো কথা নাই।
আপনার মনে আছে, আপনাদের ইসলামের ইতিহাসে যারা ছাত্র তারা জানেন যে আরবের শাসকরা যখন পৃথিবীর বিভিন্ন জায়গায় যেত, এমনকি ভারতে যখন দখল করতে আসছিল মুসলমানেরা, তারপরে ইরাকের শাসকেরা, ইরানের শাসকেরা, তুরস্কের শাসকেরা, আপনারা কি জানেন এই সময় যখন সব মূর্তি ভেঙে ফেলতে বলতো, কিন্তু সোনার মূর্তিটা নিয়ে যাইতো, নিয়ে চলে যাইতো। বলতো ওটা ভাঙো না, নিয়ে আসো। কেন? বিজনেস। কারণ ওটার দাম আছে। কারণ মাটির মূর্তি, পাথরের মূর্তি নিয়ে তো বিক্রি করা যাবে না, কিন্তু সোনার মূর্তি তো সোনার, স্বর্ণের, এই জন্যগুলো নিয়ে যেত। সুলতান মাহমুদ কেন মন্দিরে হামলা করতো? কেন? আর জায়গা ছিল না। রাজপ্রাসাদে হামলা করে না, মন্দিরে হামলা করছে। কেন? সোমনাথ মন্দিরে, কারণ সেখানে প্রচুর সোনা দানা, হীরা, স্বর্ণ মুদ্রা রক্ষিত থাকতো। তাই নিয়ে সে সেখানে ডাকাত কেন ডাকাতি করে, লুট করে কেন? সে শুধুমাত্র ধর্ম প্রচারের জন্য আসে নাই, সেইখানে লুটতরাজ করতে তোকে মন্দিরেই, কারণ জানো ওইখানে পাওয়া যাবে কোটি কোটি টাকা, সেগুলো নিয়ে চলে যেত। স্বর্ণের মূর্তি রেখে যেত না। ইসলামে কিন্তু মূর্তি হারাম, কিন্তু স্বর্ণের মূর্তি বানায় দেখেন তো। এই যে বাংলাদেশে মূর্তি এত হারাম হারাম, যারা বলে মূর্তি পূজা খুব খারাপ, আমি বাংলাদেশে অনেক মুসলমানদের চিনি যারা ওই যে কৃষ্ণের মূর্তি খুঁজতো ব্যবসা করার জন্য, ওগুলো মাটির নিচ থেকে খুঁড়ে তুলতে পারলেই নাকি কোটি কোটি টাকা। কি তোলেন নাই? বাংলাদেশে বহু মুসলমান ওই কোষ্ঠী পাথরের মূর্তি মাটির নিচে অনেক খুঁজতো, এখনো খুঁজে। কারণ টাকার প্রশ্ন আর মূর্তির প্রশ্ন, যে মনে করেন এই মাটির মূর্তিটাই যদি কোটি কোটি টাকা দাম হইতো, তাহলে কিন্তু এটা ভাঙতো না, এটা ডাকাতি করে নিয়ে বিক্রি করতো ভারতে। এটা কিনে না, তাই বেছে না, তাহলে এরা সবাই সুলতান মাহমুদ হয়ে যেত। বাংলাদেশের সব মুসলমান তখন সুলতান মাহমুদ হয়ে যেত, যদি মূর্তিগুলোর মূল্য থাকতো, দাম, মানে অর্থনৈতিক দাম থাকতো, যেগুলো পৃথিবীতে অন্য জায়গায় নিলে বা স্থান, এমনকি ভারতে বেচলেও লাভ হবে, দখল করে নিত। অত বড় একটা সোনার মূর্তি করেন না দেখি ভাঙে, কিন্তু কেউ ভাঙবে না, ওটা চুরি করবে, ডাকাতি করবে, লুট করবে, তখন আর ভাঙবে না। বাংলাদেশের হিন্দুরা একটা কাজ করতে পারেন, স্বর্ণের মূর্তি বানানো শুরু করেন, তাহলে দেখবেন আর ছোট ছোট বানান, স্বর্ণের মূর্তি বানান। অবশ্য তখন বানাইতে দিবে না, এই যে এটা বললাম কবিটা আরেক ষড়যন্ত্র। তখন আবার ওই যে হরিদাসচন্দ্র আছে না, হরিদাসচন্দ্র ইয়ের কি পলাশ বাড়ির রংপুরের, ও যে ফরিদ আরেক বুদ্ধি দিছে, আপনারা না স্বর্ণের মূর্তি বানানো শুরু করেন, মাটির মূর্তি বানান না, মাটির মূর্তি ওটা প্রতীকী ডুবিয়ে ফেলবেন, আবার ওটা তুলে নিয়ে চলে যাবেন। স্বর্ণের মূর্তি বানান, দেখবেন বাংলাদেশের পুলিশও পাহারা দিবে, আর্মি সহ পাহারা দিবে। ওই মূর্তিটাকে নিয়ে প্রতীকী, আবারও বলি, প্রতিমা বিসর্জন দিবেন, দিয়ে আবার ওই মূর্তিটা তুলে এনে বাসায় এনে রেখে দিবেন, বা মন্দিরে এনে অন্য জায়গায় রেখে দিবেন, তাহলে দেখবেন আর ভাঙতে যাবে না কেউ, আর ওটা ফেলে দিবে না কেউ। বুঝতে পারছেন? এই কাজটা আপনারা করতে পারেন, কারণ রামের মূর্তিতে তো দোষ ধরবে যে রাম রাজত্ব কায়েম করবেন, ঠিক আছে? তারা ইসলামী রাজত্ব কায়েম করলে দোষ নাই, কিন্তু আপনি রাম রাজত্ব, ভারতেই রাম রাজত্ব কায়েম করলে অনেক লোকের বুক জ্বলে যায়, কিন্তু তারাই আবার সারা দুনিয়াতে ইসলামী রাজত্ব চায়। কমিউনিস্টরা আবার কমিউনিজম চায় সারা পৃথিবীতে, যদিও পারে না। কমিউনিজম সারা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে দিনে দিনে, এবং যাবে। কমিউনিস্টরা বিলুপ্ত হতে বাধ্য, কারণ এদের ইজম আর তাদের কাজের মধ্যে ফাত্রামি পরিষ্কার, মিথ্যুক, ভণ্ড, ধোকাবাজ। আর বলে এক করে এক। এই এই মার্কসিস্টরা দিন শেষে দেখা গেছে যে মোল্লাইস্ট বা মোহাম্মদ ইস্ট হয়ে যায়। সুতরাং মানুষ তাদের আর বিশ্বাস করবে না। একেবারে কিছু কমেন্ট নেই, দেখি কে কি কমেন্ট করলো, একটু দেখি। বাজেটে বাজেটের ঘাটতি কোথা থেকে কিভাবে আসবে? বিদেশি ঋণ, বৈদেশিক ঋণ ছাড়া এটা পূরণ করা সম্ভব না। যে 7,00,000 কোটি, 7.5 লক্ষ কোটি টাকা বাজেট করছে, এটা হবে না, প্রশ্নই আসে না। ওয়াচিং ফ্রম ইন্ডিয়া, বাংলাদেশ ইজ এ market and India knows even if Pakistan and Bangladesh come together in it does not matter, always our league will return, then these elements will be crushed, so no worries. বাস ছাড়লেই যেমন যাত্রীর উৎকণ্ঠা ক্ষেত্রে রাঘবের, তেমনি ভারত ভিসার দরজা মুক্ত করলেই বাংলাদেশ ভাই বোনেরা বেশি সংখ্যায় আসতে উত্তেজনার পারদ দ্রুত না। উত্তেজনার পারদ কমা আর ভারত বিরোধিতা কমবে না। আপনি যতই ভারতের ভিসা দেন, এটা আমি একমত না। এটা ভারতও জানে যে কোনো উত্তেজনার পারদ কমবে না, ভারত বিরোধিতার পারদ কমবে না, বরং ভারত এটা করতেছে ব্যবসায়িক কারণে। উত্তেজনা কোনোদিনই কমবে না। বাংলাদেশে ভারত বিরোধী উত্তেজনা থাকবেই, কারণ এখানে দুইটা বিষয় জড়িত। একটা হলো ধর্ম, যে হিন্দুদের, মুশরিকদের তারা ঘৃণা করে,
কারণ মূর্তি পূজারীদের ইসলামে সবচেয়ে বেশি ঘৃণা করা হয়েছে। আর হলো আপনার মুক্তিযুদ্ধে হিন্দুরা আমাদের পক্ষ নিয়েছিল, ভারত আমাদের পক্ষ নিয়েছিল। তাই ভারত বিরোধিতা কোনোদিনই বাংলাদেশে কমবে না। হ্যাঁ, আপনি একটা দামি কথা বলছেন যে কূটনীতিতে যেটা দেখা যায় আসল উদ্দেশ্য সেটা থাকছে না, সেটাই আসল উদ্দেশ্য যেটা দেখা যায় না। এসব বুঝতে বাংলাদেশের স্বল্প বুদ্ধির বুদ্ধিজীবীদের বুঝতে অনেক দেরি। কোনো সন্দেহ নেই, আপনার এই কথার সাথে আমি একমত। যা দেখা যায় না, কোনো সন্দেহ নেই। আমরা কম কম বুদ্ধি, আমি ভাই বুদ্ধিজীবী না, কম কম বুদ্ধি সম্পন্ন তো বইলে তো আমার তো ভাই দিছেন আপনি, আপনি আমারে আগায় দিছেন। আমি ভাই বুদ্ধিজীবী না, ঠিক আছে? তাই কম বলতে মানে আমার কিছু বুদ্ধি আছে আপনি মনে করেন। ধন্যবাদ। তবে আমি যতটুকু বুঝি যে কিছু জিনিস স্পষ্ট আমার কাছে মনে হয়েছে যে ব্যবসায়িক স্বার্থটা দেখার জন্য এখানে এসেছে। আর কূটনীতিতে তো অবশ্যই সবকিছু আনসিন থাকবে, এটাই স্বাভাবিক। নিঃসন্দেহে এটাই স্বাভাবিক। সবই যদি কূটনীতিকরা যা করবে তা যদি দেখে ফেলে, মানুষ বুঝে ফেলে, তাহলে তো আর সেটা কূটনীতি হলো না। সবই যদি বুঝে ফেলে, জি, হয়ে যাওয়ার পরে মানুষ জানবে, সেটাই হলো কূটনীতি। ঘটে যাওয়ার পরে জানবে, আগে না। আপনার সাথে এটা একমত। জি। একজন লিখেছেন, আমি বলেছিলাম 80%, উনি চমৎকার বলেছেন। ভিসা আবেদনকারীদের মধ্যে 96% মুসলিম সম্প্রদায়ের মানুষ ভিসা আবেদন করতেছে। কমরেড ভাই, আমি কমরেড না। কমরেড হলো যে চিঙ্গুবামেরা কমরেড, আর হলো কমরেড। আমি ভাই বেশি রেট, বুঝতে পারছেন? আমি শেখ ফরিদ বেশি রেট, কম রেট না। জি। একজন লিখেছেন, আমরা চাই না কোনো ধর্মান্ধ মুসলিম বাংলাদেশি ভারতে আসুক, আমরা এর বিরুদ্ধে প্রতিবাদে নামবো। হ্যাঁ, এটা আপনার অধিকার, আপনার দেশ, আপনি নামতে পারেন এবং আপনার এই আন্দোলনে আমি সমর্থন করব। আমি চাই বাংলাদেশে যারা প্রগতিশীল মানুষ তারাই আসুক, যারা মৌলবাদী নয় তারা আসুক, যারা ভারতকে ভালোবাসে তারা আসুক, যে সমস্ত মুসলমানরা ভারতকে ভালোবাসে তারা আসুক। আমি আপনার এই আন্দোলনে একাত্মতা ঘোষণা করব। তবে ভারত খুব হিসাব করেই ভিসা দিয়েছে, কারণ এই ভিসাটা দেওয়াতে, কারণ ওই বিড়ালের উপরে রাগ করে ভাত খাওয়া কেউ বন্ধ করে না, ভারত ওই কাজটাই করেছে। আর ওই যে বললাম বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক, দোস্তি না ঝুটে, দুশ্মনী না টুটে। হ্যাঁ, আবার ঠিকই বলছেন। আবার একজন বলেছেন, সুন্দর বলেছেন যে এরাও তাই ভারত বিরোধী, মানে ভারত বিরোধী মানে বাংলাদেশ খণ্ড হওয়া। না, এখনো হয়নি। ভারত বিরোধী বাংলাদেশ খণ্ড সময় লাগবে। ভারত ওই ঝুঁকি নিবে না, নিলে তো এতদিন নিতই। কারণ ভারতের যেভাবে গালিগালাজ করছে, ভারত যেভাবে দখল করবে বলছে, ভারতের যদি ইচ্ছা থাকতো খণ্ড করাতে এতদিন হামলা চালাই দিত। কিন্তু ভারত তা করতেছে না। স্বল্প বুদ্ধি আমি আপনাকে বলিনি, না, আমাকে স্বল্প বুদ্ধি বললে আমি রাগ করি না, কারণ আমারও তো বুদ্ধি সীমিত, আমি রাগ করিনি। আমি আপনার কথা বুঝেছি, তারপরেও বললাম। কারণ হলো যে আহ, আমি দোষটা আমার কাঁধে নিলাম, অন্যদেরকে কি বলবো না বলবো সেটা আমি বুঝলাম না। জি, আমি ভুল বুঝিনি আপনাকে। জি, ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য। মাসুদ ভাইয়ের ভারতের নাগরিকত্ব দেওয়ার আবেদন মানে বুঝি নাই। আবেদন কি? মাসুদ আবেদন করেছে কিনা আমি ডন্ট নো। আমি জানি না। মুফতি মাসুদকে ভারতের নাগরিকত্ব দেবে না, এগুলো বলে লাভ নেই। ভারতে নাগরিকত্ব দেবে যারা ভারত বিরোধী মুসলমান, হিন্দু বিরোধী মুসলমান, তাদের দেবে। মুফতি মাসুদ আবেদন করবে কিনা আমি জানি না, আর আবেদন করলেও তার ভারতের নাগরিকত্ব হবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। হলে ভালো, আর মুফতি মাসুদ ভারতীয় নাগরিকত্ব নেবেন কিনা তাও তো আমি জানি না, তাই এই ব্যাপারে মন্তব্য করতে পারলাম না। হ্যাঁ, এই তো চমৎকার বলেছেন আপনি। ওয়েস্ট বেঙ্গলে বন্ধ জুট মিল খুলেছে। হ্যাঁ, বাংলাদেশ থেকে পাট দরকার। হ্যাঁ, এটা আমি জানি। ওই কথাটা বলতে চাইনি আসলে। তাহলে শুনেন, যেহেতু বলেই ফেলেছেন, আসলে বাংলাদেশের পাটগুলো দরকার, তাদের জুট মিল খুলতে হবে এবং প্রচুর কাজ আছে। প্রচুর বাংলাদেশ থেকে কিছু জিনিস, বিশেষ করে পাট নিয়ে নিবে বাংলাদেশ থেকে, নিবে মানে কিনে নিবে। বাংলাদেশেরও লাভ হবে জুট মিল চালু হলে, আমিও বিক্রি করতে পারবো। কারণ অন্য দেশে পাঠালে অনেক খরচ হয়, ভারতে কম টাকায় পাঠানো যায়। আর ভারতে কম লাভ হইলে পোষে। অন্য দেশে প্রসেসিং 15 দিন 20 দিন লাগে টাকা রিটার্ন হইতে, 1 মাস লাগে। ভারতে তো ওইটা না, 1 সপ্তাহে টাকা রিটার্ন হয়ে যায়। টাকা মানে
টাকা তো আসেই, কিন্তু হাতে পেতে পেতে অনেক সময় লাগে অন্য দেশে গেলে। ভারতে হলে ১ সপ্তাহ বা ১০ দিন ১৫ দিনে টাকা হাতে পাওয়া যায়। জি, ধন্যবাদ। ঠিকই বলেছেন। আপনি লিখেছেন যে আমরা আবেদন জানাবো। মানে আপনারা ভারতীয়রা। আমরা চাই উনি ধন্যবাদ। আপনারা যদি সত্যিই তাকে আহ্বান করেন, এবং মাসুদ ভাই আপনাদের প্রতি আমি খুব খুশি। মাসুদ ভাই, মুফতি মাসুদ হচ্ছেন অত্যন্ত সৎ মানুষ। খুবই সৎ মানুষ। আমি এ পর্যন্ত মাত্র ৪-৫ জন মানুষকে চিনি যাদের মিথ্যা কথা শিখিয়ে দিলে বলতে পারে না। মুফতি মাসুদ তাদের একজন। সে মিথ্যা বলতে পারে না, না। সে মিথ্যা বলে না, না। মিথ্যা শিখিয়ে দিলেও বলতে পারে না। খুব ভালো মানুষ মুফতি মাসুদ। সহজ সরল। কোনো প্যাঁচ বোঝেন না। তিনি কোনো প্যাঁচ বোঝেন না, কোনো কূটনীতি বোঝেন না। তিনি খুবই ভালো মানুষ, আর তিনি ভারতকে খুব বেশি ভালোবাসেন। কারণ তিনি সর্বশেষ যখন অন্য জায়গা থেকে যখন ভারতে চলে যান, তখন তিনি আমার বাসা থেকে গিয়েছেন। আমি তাকে না করেছিলাম যে, "মুফতি আপনি ইউরোপে চলে যান, আমেরিকা চলে যান। কি দরকার ভারতে যাওয়ার?" উনি আমাকে বলেছিলেন, "ফরিদ ভাই", যেটা আমি বারবার বলেছি। তিনি জেলে থাকতেও বলেছি, এমনকি তিনি জেলে যাওয়ার আগেও বলেছি। মুফতি মাসুদ ভারতকে ভালোবাসে। তিনি ভারতের বাতাস, আকাশ, বাতাস, নদী, জল, আম, জাম, কাঁঠাল, লিচু, পেঁপে, পশ্চিমবঙ্গের মাছ, এগুলো তার প্রিয়। ভাষা, তিনি পশ্চিমবঙ্গের মানুষকে খুব বেশি ভালোবাসেন। খুব বেশি ভালোবাসেন। বাংলাদেশের পরে তিনি যেই অঞ্চলের জন্য জান দিতে পারেন, যে অঞ্চলকে সবচেয়ে বেশি ভালোবাসেন, তার মাতৃভূমি বাংলাদেশ, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। এটা সত্য। তাই আপনারা যদি তার জন্য আবেদন জানান, তার পক্ষ থেকেও আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব। তাকে যদি ভারত সরকার নাগরিকত্ব দেয়, মুফতি মাসুদ যদি নেয়, তাহলে আমি আপনাদের প্রতি মানে তার নাগরিকত্ব দিলে আমি তার পক্ষ থেকেও আপনাদেরকে অনেক, অনেক কৃতজ্ঞতা জানাবো। আমি কৃতজ্ঞ থাকবো, চিরকৃতজ্ঞ থাকবো। তার যদি মুফতি মাসুদের ভারতীয় নাগরিকত্ব হয়। জি। আপনি কি লিখেছেন যে, "আমার কপাল খারাপ যে উনি আমার বাড়ির কাছে থেকেও আমি উনার মতন মানুষের সান্নিধ্য পাইনি।" ওহহো! এখন হয়তো পাবেন, হয়তো সামনে সেই সময় আসবে। আ আ আশা করি আপনারা পাবেন। তার প্রতি মুফতি মাসুদের প্রতি আপনার ভালোবাসা, স্নেহ, মমতা, শ্রদ্ধা দেখে আমারও ভালো লাগলো। আপনাকে ধন্যবাদ। কি লিখেছেন? "বাংলাদেশ gifted us textiles industry. We already had the inputs but did not give such focus on building scale of production. Bangladesh will realize what Yunus did to Bangladesh traitor." জি, ঠিক বলে। এখন বাংলাদেশের মানুষ আপনার কথাটা যত মানত তত ভালো হতো। একজন কি লিখেছেন? "ভিসা নিয়ে ভারতে গিয়ে সুন্দরভাবে ঘুরে এসে বাংলাদেশে বলবে দিল্লি না ঢাকা।" জি, এটা ঠিক। আমি নিজের চোখে দেখেছি। কলকাতাতে গরুর মাংস খেয়ে, মাদ্রাজে গরুর মাংস খেয়ে, কেরালায় গরুর মাংস খেয়ে, আর কোথায়? গরুর মাংস খেয়ে বাংলাদেশে এসে বলে, "গরুর মাংস খাইলে না, ভারতে এই করে সেই করে।" ঠিকই বলেছেন। স্লোগান আবারও দিবে তারা। একজন লিখেছেন, "পাকিস্তান ও চীনে কি সুবিধা কম পাওয়া পড়িয়েছে?" প্রথমত, পাকিস্তানে বাংলাদেশের মানুষ যেতে চায় না। বাংলাদেশের মানুষ ভালোবাসে পাকিস্তানকে, কিন্তু তারা যেতে চায় ভারত, আমেরিকা, ইউরোপ, কানাডা। আর পাকিস্তানের চিকিৎসা ব্যবস্থা ভালো না। ঠিক আছে? খুবই নিম্নমানের। আর পাকিস্তানের ম্যাক্সিমাম ওষুধ, মানে বাংলাদেশ, ভারতের তুলনায় সেখানে জাল ওষুধ, মানে ভেজাল ওষুধ সবচেয়ে বেশি। তাই ওখানে কেউ যাবে না। আর গিয়ে থাকতে পারবে না। গরমের গরম, চোর ছেঁচড় ছিনতাইকারীতে ভর্তি। ওইখানে কেউ যাবে না। আর ইসলামী জঙ্গিবাদ তো আছে, তাই পাকিস্তান যায় না। আর রইল বাকি চায়না। চায়নাতে সুবিধা অবশ্যই কম। চায়নাতে প্রথমত ভাষাগত সমস্যা। আরেকটা কারণে যাবে না, ওইখানে তো খাবার-দাবারের সমস্যা। মুসলমানরা ওইখানে যাবে না। কারণ মুসলমানদের তো আবার বাড়িতে মদ খাবে, সমস্যা নাই। বউয়ের দেনমোহরে টাকা দিবে না। ভাইয়ের সম্পত্তি মারবে, বোনের সম্পত্তি মারবে, সুদ খাবে, ঘুষ খাবে, বলাৎকার করবে, চুরি করবে, লুচ্চামি করবে, ড্রাগ খাবে। কিন্তু বিদেশে গিয়ে তো আবার হালাল খাবার খেতে হয়। চীনে তো হালাল খাবার করলে ফুটানি ছোটায় হালাবো। বুঝলেন না? ২-১ জায়গায় পাইলে পাইতে পারে। সব জায়গাতে তো অ্যাভেলেবল পাবে না। আর ওখানে ভাষাগত সমস্যা, আর খরচ অনেক, অনেক বেশি। বাংলাদেশের চাইতে চীনের চিকিৎসা খরচ অনেক বেশি। আমি মেডিকেল ট্যুরিজমের
যারা পরিচালনা করে আমি তাদের অন্যতম একজন। চায়নাতে আমি ১ বছরে ৫ টা পেশেন্টও পাইতাম না পাঠাইতে। কত বলেছি, কত সুযোগ দিই, কত আশ্বাস দিই, কাজ হয় না। ওই সব ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর। আর যারা আরো ধনী তারা অস্ট্রেলিয়া আর ইয়েতে আমেরিকা চলে যায়। জি, জি আপনি ঠিকই বলেছেন। পাকিস্তানের এই যে একজন লিখেছেন, ভিসা দেওয়ার মূল কারণ হলো আওয়ামী লীগের ছেলেদের ভারতে নিয়ে নতুন মুক্তিযুদ্ধের সূচনা তৈরি করা হবে। জি না, এটা আপনার সাথে আমি একমত না। এটা আপনার সাথে একেবারে 1% একমত না। কারণ ভারত যদি চায় যে ৭১-এর মতো মুক্তিযুদ্ধের পরিবেশ তৈরি করিয়ে আওয়ামী লীগ দিয়ে মুক্তিযুদ্ধের মতো আবার সেই একই পরিস্থিতি, ওই এখন যারা আছে ভাবির পোলারা, জামাত, বিএনপি এরা মুক্তিযুদ্ধ বিরোধী, আর আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষে, এখন ভারত চাইলে এখনও করতে পারে। ওটা তাদের ভারতে নিয়ে যেতে হবে না। ভারতে নিয়ে যাবে কেন? আর আপনি পাগলা কুত্তায় কামড়াইছে যে বাংলাদেশে আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের লোক পাসপোর্ট জমা দিবে এখানে। তারা পাগল হয়েছে, গেলেই তো অ্যারেস্ট তো জানে যে গোয়েন্দা সংস্থা বসে থাকবে। আর ইমিগ্রেশন পার হইতে পারবে যারা আওয়ামী লীগের নেতা কর্মী। আর যদি নিতে হয় তাদের তো বর্ডার দিয়ে চলে যেতে পারে। আপনি যতই বর্ডার সিল করেন, টাকা দিলেই তো বর্ডার ক্রস করতে পারে। এত বড় বর্ডার বাংলাদেশে, কোন বর্ডার? সব পাকিস্তান আমলে যদি বর্ডার ক্রস করতে পারে, এখন বর্ডার ক্রস করতে পারবে না? তো এটার জন্য ভিসা দিয়ে নিতে হবে। আপনার যুক্তি সঠিক নয়। ভিসা দিয়ে নিয়ে কেউ মুক্তিযোদ্ধা বানাবে না, এত পাগল হয় নাই ভারত। বরং ভিসা কি কি কারণে দিছে, আরো কিছু ব্যাপার আছে, ওগুলো বলা যাবে না। সঙ্গত কারণে বলা যাবে না। অন্য আরো কারণ আছে, ওগুলো ওগুলো যে কারণে দিয়েছে সেই কারণে ব্যাহত হবে, তাই ওগুলো বলবো না। অনেক কিছু বুঝি, অনেক কিছুই জানি। ওই যে একজন সুন্দর লিখেছেন যে কূটনীতিকরা যাহা করে অনেকেই বুঝতে পারবে না। সত্যি এখানে অনেক কিছুই আছে, বলা যাচ্ছে না, কিন্তু সমাজদার যারা বুঝে নিচ্ছে, আমি যা বলতে চাচ্ছি না তা আপনারা বুঝে ফেলেছেন, যে আরো কি কি কারণে ভিসা দিয়েছে। ওটা সঙ্গত কারণে বলতে পারলাম না, তাহলে কিছু মানুষের প্রচুর ক্ষতি হবে। একজন লিখেছেন, ফরিদ ভাই, সেনানিবাসে শিখা চিরন্তন কি সত্যিই নিভিয়ে দেওয়া হয়েছে? আরে ভাই, আপনি সেনানিবাসে যেখানে আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ লিখে গাছের মধ্যে প্যারাক মেরে রাখে, ওইখানে শিখা চিরন্তন থাকবে? শিখা চিরন্তন তো পুরো বাংলাদেশেরই তো শিখা চিরন্তন নিভিয়ে গেছে। ওই ক্যান্টনমেন্টের ভিতরে থাকলে কি না থাকলে কি? ওই মিলিটারি তো কোনোদিনই মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না। তারা ছিল বাই চান্স মুক্তিযোদ্ধা। বরং ওগুলো অভিনয় করেছে তারা। ওই শেখ হাসিনাকে প্রতিরক্ষা মন্ত্রী পদ দিয়ে রাখে সুবিধা নেওয়ার জন্য, বেশি বেশি বাজেট নেওয়ার জন্য, সামরিক বাজেট বেশি নেওয়ার জন্য তাকে প্রতিরক্ষা মন্ত্রী পদ দেওয়া হয় প্রধানমন্ত্রীকে। এগুলো বুঝেন আপনারা? এই জন্য এগুলো প্রতারণা। ওরা মোল্লারা, মিলিটারিরা তো, মিলিটারি হলো আপনার, ওরা হইলো জলপাই রঙের, যাতে দেখেন না, এরা হইলো সাদা পোশাকের মোল্লা, তারা হলো দাড়ি যারা জলপাই রঙের মোল্লা। ওই মোল্লা মিলিটারিরাও মোল্লা। তো ওইখানে শিখা চিরন্তন থাকবে? থাকবে না। এরা মুক্তিযুদ্ধ, এরা তো একবার ম্যাক্সিমাম মানুষ মুক্তিযুদ্ধ বিরোধী বাংলাদেশ আর্মিতে যারা রয়েছে। তাই এগুলো তো তারা মুক্তিযুদ্ধের স্মারক যদি কোরআন শরীফ হয়, কোরআন শরীফ ফেলে দিবে। কালকে যদি বলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ হলো কোরআন, তাহলে ওটা ট্রেনে ফেলে দিবে এই বাংলাদেশের মুসলমানেরাই, মুক্তিযুদ্ধ বিরোধীরা ফেলে দিবে কালকেই। আর তো আপনি শিখা চিরন্তন, বাংলাদেশেরই শিখা চিরন্তন, মুক্তিযুদ্ধের শিখা চিরন্তন উল্টে ফেলেছে। আর ক্যান্টনমেন্টের ভিতরে আছে কিনা ওটা দেখার কি, থাকলেই কি আর না থাকলেই কি? কারণ ওটা আগেই ধ্বংস, ওটা ভেতরে ভিতরে আগেই ধ্বংস করে ফেলেছে তারা। তবে কেন আওয়ামী লীগ সেনাবাহিনীর ক্ষমতা হ্রাস করেনি? কঠিন প্রশ্ন। সেনাবাহিনীর ক্ষমতা হ্রাসের দরকার নেই তো। সেনাবাহিনী যাতে মুক্তিযুদ্ধের পক্ষের চেতনা সমৃদ্ধ হয়, সে চিন্তা করতে হবে। সেনাবাহিনী হ্রাস করলেই কি আপনি সেনাবাহিনীকে আটকাতে পারবেন? সেনাবাহিনীকে মুক্তিযুদ্ধের চেতনা উদ্বুদ্ধ করতে হবে। কম হইলেও থাকবে, ক্ষতি করবে, বেশি হইলেও ক্ষতি করবে। সেটা কম হইলেই আপনি রক্ষা পাবেন, তা তো ঠিক না। একজন লিখেছেন, ফরিদ ভাই আপনার ফোন নম্বর পেলাম না। ভাই, আমার চ্যানেলগুলোতে দেওয়া থাকে, এই যে আবারও দিলাম। আপনি, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনি এখানে যান, আবার দিলাম। এনার একবার দিলাম, এই যে আবার দিয়ে দিলাম, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি, হোয়াটসঅ্যাপে কল করবেন। জি,
দিয়ে দিয়েছি। জি, আপনারা ২ জন লিখেছেন আমার নাম্বারের জন্যে। জি, যারা আমার ফোন নম্বর চেয়েছেন এখানে দিয়ে এসেছি নিবেন। একজন লিখেছেন, "ভাই গীতা আপনার কাছে কেমন লেগেছে?" মানে বুঝলাম না। গীতা কি কারো নাম নাকি গীতা ধর্মগ্রন্থের কথা বলছেন? অবশ্য গীতা আমার কাছে দর্শন গ্রন্থ, ধর্মগ্রন্থ না আমার দৃষ্টিতে। কারণ মহাভারত তো আমার কাছে সাহিত্য, দর্শন মনে হয়। মানে যত না ধর্মগ্রন্থ, শুধু ধর্মগ্রন্থ হলে তো আমি পড়তাম না। আমি কোনো ধর্মগ্রন্থ পড়তে আগ্রহী না। আমি যে ধর্মগ্রন্থের মধ্যে দর্শন থাকে সেটা পড়ি। ঠিক আছে? ধর্মগ্রন্থ পড়ার আমার কোনো আগ্রহ নাই। তো গীতা আমার কাছে আপনি যদি গীতা মহাভারতের গীতার কথা বলেন, তাহলে ঠিক আছে। ভালো লাগে, পড়ি। আমার কাছে সব বই ভালো লাগে। যেগুলো পড়ি সব ভালো লাগে বলেই তো পড়ি। একজন লিখেছেন, বাংলাদেশ সেনাবাহিনীকে বিশ্ব মিশন থেকে শান্তি মিশনতে বাদ পড়বে। হ্যাঁ, ডিসেম্বরের পরে এর বাদ পড়তে যা, যা করতে হয় আমরা তা করব। মচমচায় খাওয়া না, বালুর চরে খাওয়া হাগা আর শ্বশুরবাড়ি খাওয়ার বালুর চরে হাগা বন্ধ করে দেবো আমরা সেনাবাহিনীর। এরা তো মনে করতেছে ওয়াকার বাহিনী মনে করতেছে, এই মোল্লা ওয়াকার মনে করতেছে, জামাতি ওয়াকার মনে করতেছে, যা ইচ্ছা তাই করে বেড়াবে। আওয়ামী লীগের লোকদের মারবে, ছাত্রলীগ মারবে, যুবলীগ মারবে, কৃষক মারবে, ধরবে, মব করবে। এই মব সন্ত্রাসের জনক কিন্তু এই ওয়াকার। এর বিচার হবে এই বাংলার জমিনে। এর বিচার হবে সারা পৃথিবী থেকে সে নিজেও পৃথিবীর যেখানেই থাকে এই ওয়াকারের বিচার করা হবে। করবই আমরা। আর এই মিলিটারিরা ডিসেম্বরের পরেই দেখেন এদের মিশন কোথায় যায়। এদের মিশন কোন দিক দিয়ে ঢুকে দেখতে পারবেন। এরা মানুষের আন্ডা ঢুকায় না, এদের মিশন কোন দিক দিয়ে আমরা ঢুকাই আপনারা দেখতে পারবেন যদি এরা এদের ক্যারেক্টার না পাল্টায়। এরা এরা যেভাবে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছে, এরা যেভাবে বাংলাদেশের ৭২-এর সংবিধান নিয়ে টানাটানি করেছে, ফাত্রামি করেছে, মুক্তিযুদ্ধ নিয়ে ফাত্রামি করেছে, আমরা ছাড়বো না। আমরা ছাড়বো না। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ তাদের ছাড়বে না। ওয়াকার সাহেব যদি মনে করে তাকে রক্ষা করবে তার আব্বু ৭ সমুদ্র ১৩ নদীর পার থেকে, তার ভুল, তাহলে সে দিবা স্বপ্ন দেখতেছে। যে আপনি একটা কথা লিখেছেন, মাঝে মধ্যে মনে হয় এই অশিক্ষিত জাতিকে শেখ মুজিবুর রহমান স্বাধীন করে ভুল করে। আমারও মাঝে মধ্যে এরকম মনে হয়। একজন লিখেছেন, ভারত বিদ্বেষী মৌলবাদীগুলোর সাথে আগে ভিসার আবেদন করতেছে। ঠিকই বলেছেন। একজন লিখেছেন, ওয়াকা নাই কারে, ওয়াকা ও তো পালাবেই, ও তো পালাবে, ওয়াকাকে তো পালাতে হবেই। না পালায় ও যাবে কই? যে আকাম কুকাম করছে ওয়াকার, না পালিয়ে যাবে কোথায়? একজন কি বলেছেন যে, ভাই পাকিস্তান নিউক্লিয়ার ওপেনে আছে, আপনার কি মনে হয় লং টার্ম যুদ্ধে ইসরায়েল তাদের সাথে পেরে উঠবে? আর আমেরিকা কি চাইবে আফগানিস্তানে? মানে আপনি কি বলতে চান ইসরায়েল পারবে কিনা? হ্যাঁ, ইসরায়েল সারা পৃথিবীর মুসলিম রাষ্ট্র একসাথে হলে ইসরায়েলের সাথে পারবে? আর কোথাকার কোন ভিখারিস্তান পাকিস্তান? পাকিস্তান তো ভেঙে যাবে এই ৫ বছরের মধ্যে পাকিস্তান ভেঙে কয়েক টুকরো হয়ে যাবে। পাকিস্তানের কোনো রাষ্ট্রই থাকবে না। একবার তো ৭১ ভেঙেছে, বলেছিল না কিয়ামতের আগে ভাঙবে না। ইসলামী পাকিস্তান, আল্লাহর পাকিস্তান বলছিল না? টিকছে, টিকে নাই, আরেকবার ভাঙবে। বরং এখনো যে পাকিস্তান টিকে আছে এটাই তো আমার কাছে বিস্ময়কর মনে হয়। একজন লিখেছেন যে, ওয়াকারুজ্জামান কবে ক্ষমতায় ছাড়বেন? তার স্থানে আরও কোনো বদমাইশ আসবে? না, তার চেয়ে বড় বদমাইশ এই মুহূর্তে সেনাবাহিনীতে নাই। আর তার চেয়ে কোনো বড় বদমাইশ যদি জন্ম নেয় সে টিকতে পারবে না বাংলাদেশ। বাংলাদেশের মানুষ বুঝে গেছে যে বাংলাদেশের মানুষের সাথে কত বড় গাদ্দারি হয়েছে, কত বড় বেইমানি করা হয়েছে, ফাত্রামি করা হয়েছে, মুনাফিকি করা হয়েছে, চিটিং করা হয়েছে। জুলাইয়ের চিটিং বিপ্লব, এটা জনগণ বুঝে গেছে এখন। ওয়াকারের চাইতে আর বড় ৮০ মণ ঘিও জুটবে না, রাত হওয়ার নাচবে না। একজন বলেছে, আজকে শুভেন্দু অধিকারী হুমায়ুন কবিরকে কড়া ভাষায় হুঁশিয়ার করে যে হুমায়ুনের বিরুদ্ধে মামলাও করা হয়েছে। এটা ভারতের অত্যন্ত একান্তই আভ্যন্তরীণ ব্যাপার। ভারত গণতান্ত্রিক রাষ্ট্র, অনেক কিছুই বলে মুসলমান, কিন্তু সে যেভাবে হুমকি দেয় এইভাবে বাংলাদেশে কেউ হুমকি দিলে তার অস্তিত্ব থাকবে? সেনাবাহিনীর সকলকে ধর্মকে ধারণ করেন। জি, ধর্মকে না, পাকিস্তানকে ধারণ করতে বলছে। ধর্ম তো উপরে উপরে খোলস। তিনি আসলে বলছে পাকিস্তানকে ধারণ করতে। সেনাবাহিনী ধর্মকে ধারণ করবে কেন? ওটা ধর্ম টর্ম কিছুই বলে নাই, বলছে যে
পাকিস্তানকে ধারণা আপনি ধারণ করে আপনি বলছেন বুঝেছেন ওটা ধর্ম। ওরা যা বুঝার তাই বুঝে গেছে। একজন এই যে ইংরেজি লেটারে বাংলা লিখেছেন, ওটা আমি পড়তে পারি না ভাই, বুঝতে পারি না ভাই, পড়তে পারলাম না। জিন্দা পীর, আপনাকে তেমন কোনো লাইভে দেখছি না কেন? জি, আমি একটু রেস্টে আছি, ডাক্তার রেস্টে নিতে বলেছেন। পাশাপাশি আমার অনেক সমস্যা আছে, নিজের কাজে ব্যস্ত থাকতে হয়, কারণ নিজেকে তো চলতে হবে, তাই না? নিজেকে নিজেকে তো টিকে থাকতে হবে, অনেক চিন্তা ভাবনা করতে হয়। বাংলাদেশে কিছু ব্যবসা বাণিজ্য আছে, সেগুলো দেখাশোনা করতে হয়, নিজেকে ব্যস্ত রাখতে হয়। এই জন্য আপনারা কম পাচ্ছেন। কারণ আমি যদি 7 ঘন্টা 8 ঘন্টা যদি ইউটিউবে থাকি, তা আমি খাবো কি, চলবো কিভাবে, তাই না? নিজে চলতে হয়, আরও কিছু মানুষকে চালাতে হয়। তার বলে আবার মনে করেন না যে রাজনৈতিক না, পরিবারই আছে, পরিবারের সদস্য বেশি, আমাদের অনেক লোকজন আছে, কারো খোঁজ খবর নিতে হয়, আত্মীয়দের খোঁজ নিতে হয়, অনাত্মীয়দের খোঁজ নিতে হয়। তাই আমাকে তো আয় রোজগারে ব্যস্ত থাকতে হয়, সেই জন্য সময় দিতে পারি না ওইভাবে ইউটিউবে। তবে অক্টোবরের 1 তারিখ থেকে প্রফেশনালি আসব, তখন নিয়মিত পাবেন, তখন প্রতিদিন 7-8 ঘন্টা পাবেন। নিজেকে একটু গুছিয়ে তুলছি আর কি। তারপরে দেখি, আগে নিজের মাজা শক্ত করতে হবে, কারণ আমি কার কাছে টাকা চাবো, কার কাছে পয়সা চাবো, চলতে হবে তো। তাই অক্টোবর থেকে নিজের মাজা একটু শক্ত হবে আশা করি। তখন কারোর জন্য কোনো কারোর উপর নির্ভরশীল হতে হবে না, আমি নিজেই নিজের উপর নির্ভরশীল থাকবো, নিজের মালকোচা নিজেই মেরে চলবো, নিজের গাছে নিজেই ডালে বসবো। আমি কোনো ডালে বসলেও নিজের পাখার উপরে আমার ভরসা থাকে। সেই জন্য একটু সময় অন্য জায়গায় কম দিতে হচ্ছে, ব্যস্ত থাকি। জি, কারণ যত ইউটিউবে থাকলে ওই এক একজন এক এক রকম ভাবে, সবাই ভাবে যে ইউটিউব চ্যানেল আমাকে টাকা দেয়, এটা আরও আমার জন্য কাল হয়ে দাঁড়ায়। অন্যান্য ইউটিউব চ্যানেলে গেলে আমার লোকজন মনে করে ইউটিউব চ্যানেল থেকে আমি টাকা পয়সা পাই, তখন আমার সমস্যা হয়ে যায়। এটা নিজের সমস্যা, একদিকে শ্রম দিতেছি, সময় দিতেছি, আর দিকে লোকজন জানতেছে আমার লাখো লাখো টাকা আসতেছে, তখন এটা উভয় সংকটে পড়ে যাই আমি, খুব সমস্যা হয়ে যায়। আবার কেউ কেউ প্রচারও করে এই কথা। যেমন নম্বর দেওয়া আছে, সেনাবাহিনী কি কোনো অংশে, না, সেনাবাহিনী কোনো দিনই বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না, মিথ্যা কথা, ঠাড়া পাড়া। এখন প্রমাণ হচ্ছে, যারা এখন মুক্তিযুদ্ধের, তখন বাই চান্স মুক্তিযুদ্ধ, এরা বাই চান্স মুক্তিযোদ্ধা, এরা মুক্তিযুদ্ধ ছিল না, সেনাবাহিনী মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না। তাহলে বাংলাদেশে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ঘটতো না। তাহলে বাংলাদেশে সেনাবাহিনী মুক্তিযুদ্ধের পক্ষে থাকলে এই জুলাই সন্ত্রাসের আন্দোলনই হইতো না। সেনাবাহিনী বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে থাকলে 32 নম্বর ভাঙতো না। সেনাবাহিনী বাংলাদেশের পক্ষে থাকলে বঙ্গবন্ধুর ভাস্কর্য সহ বীরশ্রেষ্ঠদের ভাস্কর্য সেনাবাহিনীকে এইভাবে পরিকল্পিতভাবে গিয়ে ভাঙতো না। সেনাবাহিনী যদি বাংলাদেশের পক্ষে থাকতো, জামাত অফিসে গিয়ে মিষ্টি খাইতো না। সেনাবাহিনী যদি বাংলাদেশের পক্ষে থাকতো, মুক্তিযুদ্ধের পক্ষে থাকতো, জামাতিদের কান্দে নিয়ে, আমার ভাবির পোলাদের কান্দে নিয়ে ঘুরতো না। ডিসেম্বর, একজন লিখছেন ডিসেম্বর পর্যন্ত কেন বলতেছি, কারণ আমরা যে কাজগুলো করতেছি, এগুলোর রিটার্ন সে পাবে, মিলিটারিরা পাবে ডিসেম্বর থেকে, সেই জন্য বলছি। আমরা বসে নেই, বন্দুকের চাইতে যে কলম শক্তিশালী সেটা আমরা প্রমাণ করে দেবো। আমাদের একটু সময় লাগে, বন্দুক তো চাইলে যখন যাইছে তাই কিনতে না, কলমটা একটু আস্তে কাজ করে, তাই ডিসেম্বর বলি। কলম অনেক শক্তি, যে যত কথাই বলুক, কলম সবসময় শক্তিশালী ছিল, সবসময় শক্তিশালী ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। বন্দুক ট্যাঙ্ক কামানতে আপনি ঠেকাইতে পারবেন না। জি, মানে যারা ঠেকাইতে চায় তারা পারবে না। যে আমার নম্বরটা দেওয়া আছে, নিয়ে ওইখানে। হ্যাঁ, ভারত তো উদারনীতিতে বিশ্বাসী। জি, সবসময় উদারনীতি, বেশি উদারনীতি দেখালে আবার সমস্যা হয়। ইতালির মতো ডিফেন্সিভ খেলবেন, জীবনে বিশ্বকাপ পাবেন না।
এটা আবার সমস্যা হয়ে যেতে পারে। বাংলাদেশের নিউজগুলো মিথ্যা নিউজ সম্প্রচার করে কেন? শুধু ভারতের ছোট করতে। ভাই, এই বাংলাদেশের মানুষ এই মার্কেটিং খাবে। বাংলাদেশের মানুষ ওই পাকিস্তান ভিক্ষুক রাষ্ট্র, পাকিস্তান বাটখারা নিয়ে সারা পৃথিবীতে ঘুরে, পাকিস্তানের অর্থনীতি চলে ভিক্ষাবৃত্তির উপরে। এগুলো বললে বাংলাদেশের মানুষ পত্রিকা খাবে, পত্রিকা জ্বালায় দিবে। তাই যা খাবে তাই খাওয়ায়। এই জন্যে মিথ্যা নিউজ। বাংলাদেশে ভারত বিরোধী আর ইসরায়েলি বিরোধী যত নিউজ আছে, আপনি বাংলাদেশের পত্রিকা চালানোর প্রথম শর্ত আপনাকে ভারত আর ইসরায়েল বিরোধী নিউজ ছাপতে হবে, নাহলে এই দেশের পত্রিকা খাবে না। কারণ এই দেশের মানুষগুলোই মেন্টালি ভারত এবং ইসরায়েল বিরোধী। তাই এগুলো মিথ্যা ছাড়াবেই তারা। আপনি দেখেন না, ইরানে কিচ্ছু নাই, তছনছ হয়ে গেছে, একটা টপ টু বটম মারা যাইতেছে, তারপরে কই ইরান জিতছে। তো এই এবং এই দেশে এই নিউজই খাবে। একজন লিখেছেন, বাংলাদেশের সেনাবাহিনী পুরোপুরি পাকিস্তানি করাকরণ হচ্ছে, নইলে সে হচ্ছে না, হয়ে গেছে। জি ধন্যবাদ। একজন লিখেছেন, আপনাকে আমার কমেন্ট। জি ধন্যবাদ আপনাকে। একজন লিখেছেন, আমরা মাসুদ ভাইকে ভালোবাসি এবং তার পক্ষে ঘনিষ্ঠ মহল তার পাশে চাচা। জি ভালো, ধন্যবাদ আপনাকে। একজন লিখেছে, ভালো থাকবেন ভাই, বাংলাদেশের লোকদের মিথ্যা বলা শেষ হবে না, হবে না, শেষ হবে না, এটা চলমান। জি, একজন লিখেছেন, ঠিক বলেছেন, বাংলাদেশের কাঠমোলাদের চুলকানি কমেনি, তাদের এই ধরনের চুলকানি থাকবে। জি ঠিকই বলেছেন, এদের চুলকানি থাকবেই। একজন লিখেছেন, পাকিস্তানের প্রগতিশীল মুসলিম শিল্পী আদনান সানিকে ভারত নাগরিকত্ব দিয়েছে। লং টার্ম ভিসা দিয়ে ভারতে কমপক্ষে 5 বছর থাকার পর হিন্দু মুসলিম যে কোনো নাগরিকত্ব আবেদন করতে পারে। ভাই সবাই তো ভাই আদনান স্বামী না ভাই, আমি কি আদনান স্বামী তার মতো বিখ্যাত? আমি কি পারবো? বা আরেকজন পারবে? সবাই তো আর আদনান স্বামী না। আদনান স্বামী ভারতে না, অন্য দেশে গেলে চলে যেতে পারতেন, তাই তাকে দিয়েছে। দেওয়া যাদের উচিত, তাদের কতটুকু দিচ্ছে সেটা গুরুত্ব দিয়ে দেখতে হবে। আদনান স্বামী ভারত না অন্য দেশে চলে যেতে পারতেন। আদনান স্বামী প্রখ্যাত শিল্পী, বিখ্যাত শিল্পী, তাকে তো দিবেই। একজন লিখেছেন, ভারতের রাজনৈতিক যদি বাংলাদেশের মতো হতো তাহলে অনেক আগে সেটা যুদ্ধ দেখতো, ভাগ্য ভালো বাংলাদেশের মানুষ। জি এটা তো আমি বারবারই বলি যে ভারত হলো নিরীহ একটা প্রতিবেশী, শক্তিমান কিন্তু নিরীহ প্রতিবেশী, তাই আমরা বেঁচে গেছি, আমাদের 14 গোষ্ঠী ভাগ্য ভালো। এটা আমিও বলি। স্যালুট জানাচ্ছে আপনার। জি আপনাকেও স্যালুট। বাংলাদেশ, একজন লিখেছেন, বাংলাদেশে খুব তাড়াতাড়ি একটা কিছু হতে চলছে। সম্ভাবনা রয়েছে। জি। একজন লিখেছেন, ভারতে আসবে তো চিকিৎসা করতে, না হয় এখান থেকে দুবাই বা অন্য কোথাও ফ্রান্সে পালাবার জন্য। এই তো বিছানা। না, ভারতে গেলেই ফ্রান্সে পালাইতে পারবে না। কারণ ফ্রান্সে গেলে বাংলাদেশের লোকদের ফ্রান্সের ভিসা হয় না, এটা ভুল তথ্য। আপনার তথ্য ভুল। কারণ ইউরোপের 40টা দেশের একটাতেও বাংলাদেশি নাগরিক ওখান থেকে ভিসা দিবে না। ইউরোপীয় ইউনিয়নের যতগুলো দেশ আছে, হয়তো 5-7টা, মানে ইউরোপীয় ইউনিয়নের ম্যাক্সিমাম দেশে ভিসা খেতে হয়। ফ্রান্সের ভিসা তো বাংলাদেশ থেকে হয় না, ফ্রান্সের ভিসা বাংলাদেশ থেকে নিতে হয়। সরি, ভারত থেকে তো হবেই না। আর দুবাই কি বাংলাদেশের নাগরিকেরা দুবাই যেতে পারে না? বাংলাদেশের নাগরিক কখনোই ভারত থেকে দুবাই যেতে পারবে না, সিস্টেমই নেই। আপনি যাবেন কিভাবে? আপনার তথ্য ভুল। অন্য দেশে যাইতে পারে। থার্ড কান্ট্রি আছে, যেমন ছোট ছোট কিছু দেশ আছে, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, এই ধরনের কিছু, গ্রিস, এই ধরনের কিছু দেশ থাকে যেগুলোতে তারা ভিসার জন্য ওখানে আবেদন করতে পারে। আবেদন গেলেই হবে তা তো না। 100 জন আবেদন করলে 5 জনের হবে বড় জোর, বা 3 জনের হবে। আর ফ্রান্সে যাওয়া যায় না, দুবাইয়ে যাওয়া যায় না ভারত থেকে। এটা আমি দায়িত্ব নিয়ে বললাম, আমি এগুলো জানি। আমি দিল্লিতে অনেক দিন থেকেছি, আমি এগুলো জানি। আর দিল্লিতে আমার চেয়ে বেশি কেউ অ্যাম্বাসি এরিয়ায় ঘুরে নাই। আমি এগুলো জানি। তথ্য আপনার তথ্য ভুল। অন্য দেশের নাম বলতে গিয়ে হয়তো আপনি এটা বলেছেন।
হয়তো ভালো থাকবেন। জি। জি, ঠিকই বলেছেন। পাকিস্তানের ডাবল ট্যাপ বিমান কি হামলায় আফগানিস্তানে নিহত ৩৫, বাঙ্গুরা এখন মুরগ। জি, এখন সমস্যা নাই। এটা যদি শুধু বাঙ্গু মুসলমানরা চুপ না, কমিউনিস্টেরাও চুপ, বামপন্থীরাও নীরব। কিন্তু যদি ৫ টাও পাকিস্তানে হামলা করে মারতো, ভারতের ভিতরে মিছিল করতো ভারতের বিরুদ্ধে। বাংলাদেশে ভারতের মুসলমান বামপন্থীরা বাংলাদেশে মিছিল হইতো। কিন্তু এই যে পাকিস্তান মারছে যে কোনো সমস্যা নাই। ২৫,০০০ ফিলিস্তিনি মেরে ফেলছে পাকিস্তান, তাই কথা বলে না। ৩০ লক্ষ বাঙালি হত্যা করছে, বাঙালি কিছু বলে না। আর আফগানিস্তান মরলে কিছু বলবে? বলবে না। এদের মানবতা সিলেক্টিভ, বাটফারি, বদমাইশি। একজন লিখছেন ফরিদ ভাই ইরানের পরিচয় কোন দেশে রিজিম, ভাই রিজিম আছে কি ওখানে? ইরানে এখনো কোনো রিজিম আছে, সরকার আছে যেখানে ডিক্লিয়ার দিয়ে ডিক্লিয়ার দিয়ে পিয়ন থেকে শুরু করে প্রধানমন্ত্রী মেরে ফেলে, প্রেসিডেন্ট মেরে ফেলে। তো ওই দেশের রিজিম বলতে কিছু আছে। আমি তো বলেছি এই যে এত চুক্তি মুক্তি না, আমাকে ভিডিও আমি বানাই না, কেন বানাই না জানো? আমি জানি এই যুদ্ধ থামবে না, ইরানকে তছনছ করে ফেলবে। এই খোমেনি সরকারকে, এই তেহরানের কসাই খোমেনি সরকার তছনছ করে ফেলবে তারা। বলেছি তো আমি, তাই এগুলো আমি বানাই না জানি। যতই বলেন প্রতিদিন বামপন্থীরা, সিংহবামেরা, মুসলমানরা প্রতিদিন ইরানকে জিতে ফেলে, কিন্তু প্রতিদিনই হারে, এটা তারা খবরই রাখে না।